কোকা কোলার মধ্যে কোলগেট দিয়ে দেখেছেন কোনো দিন কী ঘটে যায়? ঘটে যাবে দুর্দান্ত একটা জিনিস। আর কী ঘটে যাবে সেটাই নিয়েই তোমাদের সামনে চলে আসলাম। কোকা কোলার মধ্যে কোলগেট দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখো, আর অসাধারণ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো দেখো নিয়ে নিয়েছি একটা কোকা কোলার বোতল, একদম ছোট্ট বোতলটা। তোমরা চাইলে যে কোনো কোল্ড ড্রিঙ্কস নিতে পারো। এটা শুধু আমাদের পেট ঠান্ডা করে না, বা এটা খাওয়ার ড্রিঙ্কস নয়, এটা দিয়ে কিন্তু আমাদের সংসারের অনেকটা কাজ হয়ে যায়। তো তোমরা এখানে থামস আপ বা যে কোনো কোল্ড ড্রিঙ্কস, মানে যে কোনো নিতে পারো। তো আমি নিয়ে নিয়েছি কোকা কোলার একটা বোতল ছিল আমার কাছে, তো সেটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটুখানি কোলগেট। অবশ্যই এখানে কিন্তু কোলগেটটি নিতে হবে। এখানে কিন্তু কোনো মানে ওই পাউডার না চলবে না, মানে দাঁত মাজার কোনো পাউডার চলবে না। এখানে কিন্তু শুধু কোলগেট বা মানে পেস্টই নিতে হবে। আর এটা যদি সাদা কোলগেট হয় তাহলে সবথেকে ভালো হয়, সাদা পেস্ট হলে ভালো হয়। তো এখানে আমি কোলগেট নিয়ে নেব প্রায় 2 চামচ মতো, আন্দাজ করেই নেব, তোমরাও আন্দাজ করে নেবে। আর তোমরা দেখতে থাকো যে এইটা দিয়ে আমি কি বানাবো আর কি হবে, মানে কত পয়সা বেঁচে যাবে, আর কি একটা অসাধারণ কাজ আমরা করে নেব। এই রকম ছোট ছোট কাজ, ছোট ছোট জিনিস অনেক সময় আমাদের কোল্ড ড্রিঙ্কসের ঘরে রাখলে এক্সপায়ার হয়ে যায়। সেই কোল্ড ড্রিঙ্কসের এই জিনিস দিয়েও কিন্তু আমরা এটা বানিয়ে নিতে পারি। আর দেখো কোলগেটটা নিয়ে আমার এই বোতলটাকে কিন্তু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, কারণ কোলগেটটা গুলতে কিন্তু একটু সময় লাগবে, একটু অনেকটা ঝাঁকাতে হবে। ঝাঁকালে পরে নালে নিচের দিকে কিন্তু কোলগেটটা পড়ে থাকবে। তো ভালো করে এটা 2-3 মিনিট ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নেওয়ার পরে কী করব দেখতে থাকো, চমকে যাবে। নিয়ে নিয়েছি একটা বাটি। এইবার মুখটা কিন্তু, বাটিটা কেন নিলাম তোমরা দেখলেই বুঝতে পারবে। মুখটা খোলার সাথে সাথে দেখো দেখো ওভারফ্লো হয়ে যাবে। ওই জন্যই তোমরা নিচে একটা বাটি নিয়ে অবশ্যই মুখটা খুলবে। আর এটা ওভারফ্লো হবে। এবার এটাকে ঢেলে নেবো। ঢেলে নেওয়ার পরে কি করব, এর মধ্যে কিছু জিনিস মেশাতে হবে। আর মেশানোর পরে এটা কি তৈরি হচ্ছে, দুর্দান্ত একটা জিনিস তৈরি হচ্ছে। আর এখন তোমাদের জন্য, সুগৃহিণীদের জন্য দুর্দান্ত একটা জিনিস তৈরি হচ্ছে। দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। ভাবছো না এই মা এটা আবার কি তৈরি করলাম, কোলগেটের মধ্যে, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে, কোকা কোলার মধ্যে কোলগেট দিয়ে দিলাম, তারপর এটাকে ঝাঁকিয়ে নিলাম, তাহলে এটা কি হলো? হলো তো কিছু একটা হলো। একটু ওয়েট করতে হবে, কারণ এই ফেনাটা কেটে গিয়ে একদম এটা নর্মাল হয়ে যাবে। তারপরে এর মধ্যে মেশাবো একটুখানি লিকুইড, মানে বাসন মাজার লিকুইড। তোমরা চাইলে এখানে ভিম লিকুইড, তোমাদের কাছে যার কাছে যে লিকুইড আছে, লিকুইড সাবান এখানে, মানে বাসন মাজার সাবান এখানে 2 চামচ মিশিয়ে দেবো। মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরেও কিন্তু এটা ভালো করে চামচ দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে, কারণ এটার সাথে ওই মেশাতে হবে। তো দেখো এখনও কিন্তু কোলগেটের একটু একটু দানা আমার নিচে রয়েছে। তো দেখো তারপর এটাকে ভালো করে একটা স্ট্রেনার দিয়ে ভালো করে মিক্সটা করে নিতে হবে, কারণ তোমাদের দেখিয়েছি একটুখানি কোলগেট নিচে ছিল। তো ভালো করে মিক্স করে নিলাম। তারপরে কি করব, আবার এর মধ্যে কিছু একটু মেশাতে হবে, নালে তো এটা তৈরি হবে না। মেশাবো একটু খাবার সোডা। দেখেছো কুকিং সোডা সবার বাড়িতেই থাকে, সবার ঘরে রান্নাঘরেই থাকে। সেখান থেকে একটু কুকিং সোডা, মানে খাবার সোডা 1 চামচ নিয়ে আবার সেটাকে মিশিয়ে দেবো, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর করে মিশিয়ে দিতে হবে। তো দেখো মিশিয়ে দিচ্ছি। আর কিভাবে ফেনা হচ্ছে, কারণ ওখানে এই যে লিকুইড দিয়েছি। তো দেখো ভালো করে মিশিয়ে দিয়ে ভালো করে মেশাবো। এটা মেশানোটা খুব সুন্দর হতে হবে। তোমরা চাইলে এখানে জল দিয়ে একটু পরিমাণটা বেশি করে নিতে পারো। তো আমি, তোমরা দেখলে একটুখানি জল দিয়েছি, তোমরা চাইলে অনেকটা জল দিয়ে এই লিকুইডটা অনেকটা পরিমাণ বাড়িয়ে নিতে পারো। এইবার কি করব, দেখো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের লিকুইডটা। এইবার এটা আমি একটা স্প্রে বোতলে ঢেলে নেব। তোমরা চাইলে কোনো ওই লিকুইড, মানে ভিমবারের যে ভিম লিকুইড আছে সেই তার মধ্যে সেই বোতলেও ঢেলে নিতে পারো, স্প্রে বোতলেও ঢেলে নিতে পারো, বা যে কোনো বোতলে ফুটো করেও ঢেলে নিতে পারো। তো দেখো আমি পুরোটা ঢেলে নিলাম, আর আমার কিন্তু এই 1 বোতলই হয়েছে। এবার এটা দিয়ে কী করব দেখতে থাকো, মানে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে এটা দিয়ে কী করব। রেডি হয়ে গেছে এটা। এইবার চলো আসল পর্বে চলে যাই। দেখো আমাদের বাসন অনেক সময় এই রকমভাবে পুড়ে যায়, কারণ এটা আমার একটা ফ্রাইং প্যান। এটার মধ্যে যে কোনো জিনিস ফ্রাইং করতে গেলে
আর ফ্রাইং প্যান মানেই বোঝা যাচ্ছে যে কোনো জিনিস ফ্রাই করতে গেলে এটা ভীষণভাবে পুড়ে যায়। তো আমার এটা খুব আমার শখের একটা জিনিস এইভাবে পুড়ে গেছে। তো এটা পুড়ে গেছে, তার সাথে এটাও একটা ফ্রাইং প্যান, এটাও পুড়ে গেছে। এগুলো রেখে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য যে কিভাবে এগুলো পরিষ্কার করব। তো এই রকম যদি পুড়ে যায় তোমাদের অনেক বাসন, আমরা যখন ঘরে কাজ করি অনেক সময় দুধ বসিয়ে দিয়ে অনেক সময় ভুলে যাই, সেক্ষেত্রে এরকমভাবে পুড়ে যায়। এটা আমি জাস্ট একটু গরম করে নিয়েছি, কেন করেছি সেটা বলবো। দেখো এইভাবেও কিন্তু দুধ বসিয়ে দিয়ে অন্য কাজে ব্যস্ত ছিলাম, দুধটা পুড়ে হাঁড়িটার এই অবস্থা হয়েছে। বা এইরকম স্টিলের হাঁড়ি অনেক সময় আমাদের অনেক বাসন এইভাবে পুড়ে যায়, ঝামা পোড়া হয়ে যায়। সেগুলোকে কি করব, সব জমিয়ে রেখে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য। এক নিমিষে এক চুটকির মধ্যে দেখো পরিষ্কার করে তোমাদের দেখাবো। তো এরকমই ফ্রাইং প্যানগুলো নিয়েছি। আর দেখো একদম নরম কিন্তু স্কচ ব্রাইট, এটা কিন্তু কোনো ধারালো স্কচ ব্রাইট না, নরম একটা স্কচ ব্রাইট। এইবার আমি এই স্প্রেটাকে এর মধ্যে, যেহেতু ফেনা আছে স্প্রেটা ভালো হচ্ছে না, তো দেখো তবুও আমি এর মধ্যে স্প্রেটা দিয়ে দেবো। আর স্প্রেটা দিয়ে এই নরম স্কচ ব্রাইটটা দিয়ে, স্কচ ব্রাইট হ্যাঁ দিয়ে দেখো এটা জাস্ট আলতো করে ডলবো। আর তোমরা চোখের সামনে দেখো কি অসাধারণ একটা কাজ হবে, তোমরা দেখে বুঝতে পারছো। তো দেখো আমি জাস্ট এই স্ক্রাবারটা দিয়ে, এটা কিন্তু নরম একটা স্ক্রাবার, এই স্ক্রাবারটা দিয়ে জাস্ট একটু ডলবো। ডলার সাথে সাথে দেখো এই যে পোড়া তেল কালি তোমরা বুঝতে পারছো, কারণ অনেক সময় ফ্রাই করতে গিয়ে তেল নিচের দিকে চলে গিয়ে অনেকটা তেল পুড়ে এরকম বসে যায়। তো এরকমই বসে গেছিলো, এই দুটো ফ্রাইং প্যানেই আমার একই অবস্থা হয়েছিল। তো দেখো জাস্ট এটা ডলতেই কিন্তু তোমাদের সাথে কথা বলতেই কিন্তু সমস্তটা উঠে গেল, বুঝতে পারছো। আমি কিন্তু বেশি ডলা দিইনি, আমার ভেতরটা পরিষ্কার করাই ছিল, কিন্তু তবুও একটু ডলে নেব। তোমরা দেখো এখানেও একটু তেল বসে গেছে। আর এটা দেখো, এটাতেও কিন্তু একটুখানি লিকুইড দিয়ে দেবো, লিকুইড দিয়ে জাস্ট একটু ডলে নেব। আর বুঝতে পারছো এটা কিন্তু স্টিল, আর এই যে কোনো স্টিল তারপরে ননস্টিকের দারুণ কাজ করে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো ডলার সাথে সাথে কিন্তু আমার ফ্রাইং প্যানটা কিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম ঝামা। এবার দেখো এই হাঁড়িটা, এটা অ্যালুমিনিয়ামের, বুঝতেই পারছো। এটা একটু গরম করে নিয়েছি, কারণ আমরা জানি যে কোনো দাগ বসে গেলে একটু গরম করে নিলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এটাও তাই, কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। সবটাই তোমাদের দেখাবো। আর কত একটা লিকুইড আমি তৈরি করে নিলাম। আর শুধু এইগুলোই না, কি পরিষ্কার করা যায় তোমাদের দেখাবো। এইবার ওই হাঁড়িটা ভিজিয়ে রেখে জাস্ট আবার এই ফ্রাইং প্যানের ভেতরটা পরিষ্কার করে নিলাম, কারণ এইটা আমার সবসময় ইউজ হয়। আর এটা ইউজ হতে এটা কিন্তু এইভাবেই পুড়ে যায়। আর এটা আমি মাসে একবার, এইভাবে পোড়ার পরে মাসে একবার এটা দিয়ে পরিষ্কার করে নিই, আর একদম নতুনের মতো চকচক করে, সেটাই তোমাদের সামনে দেখাবো। দেখো হাঁড়িটাতের মধ্যে, স্টিলের হাঁড়ির মধ্যেও কিন্তু একটু দাগ বসে গেছিলো, সেটা জাস্ট একটু ডলে নিলাম আর পরিষ্কার হয়ে গেল। তা এইরকম ছোট টিপস যদি আমরা গৃহিণীরা বাড়িতে তৈরি করে রাখি, তাহলে রান্নাঘরের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। অনেক জিনিসপত্র আমাদের বাতিল না করে দিয়ে বা দেখতে বাজে না রাখলে আমরা কিন্তু পরিষ্কার করে নিতেই পারি। তো দেখো হাঁড়িটা কিন্তু প্রচণ্ডভাবে পুড়েছে, সেই জন্য হাঁড়িটায় কিন্তু আমার একটু বেগ পেতে হচ্ছে। তো ভালো করে ডলে নিলাম। এইখানে বলবো, এখানে কিন্তু আমি একটা স্কচ ব্রাইট ইউজ করব, যেহেতু এটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি। তো অ্যালুমিনিয়ামের হাঁড়িতে স্কচ ব্রাইট ব্যবহার করাই যায়, যেটা নাকি ননস্টিকে করা যায় না। তো দেখো একটা স্কচ ব্রাইট দিয়ে সুন্দর করে আমি হাঁড়িটাকে পরিষ্কার করে নিলাম, মেজে নিলাম। আর মাজার সাথে সাথে তোমরা দেখো হাঁড়িটা কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে। তোমাদের দেখাবো, দেখো কতটা পোড়া, বুঝতে পারছো। এইবার এই স্কচ ব্রাইটটা দিয়ে আর এই লিকুইডটা দিয়ে জাস্ট একটু ডলে নেবো। একটু যেগুলো একদম ঝামা পুড়ে যাবে সেগুলো একটু ভিজিয়ে রাখলেই কিন্তু 2 মিনিটে উঠে যাবে। তো দেখো আমি পুরোটা ডলে নিচ্ছি, ডলে নিয়ে পুরো বাসনগুলো ধুয়ে নিয়ে তোমাদের দেখাবো। এরকম যত পোড়া ঝামা পুড়ে যাওয়া বাসন থাকুক না কেন, এই লিকুইডটা দিয়ে কিন্তু তোমরা একদম নতুনের মতো করে নিতে পারবো। চলো ধুয়ে নিয়ে আসছি। তো চলে এসেছি বেসিনে, সিঙ্কে দেখো পুরো বাসনগুলো ধোবো। আর ধুতে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হলো। আমার এই টিপসগুলো যদি তোমাদের একটুও কাজে লাগে, অবশ্যই কিন্তু নিজের আত্মীয় স্বজন পরিজনদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে যায় এবং সবাই তাদের নিজেদের মতো এটা করে নিতে পারো। এই লিকুইডটা করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত চলে। আমি তোমাদের দেখাবো যে এই লিকুইডটা দিয়ে আর কি করা যায়। তো দেখো আমি স্ক্রাবারটাকে ভালো করে ধুয়ে নেব, কারণ এটার মধ্যে প্রচুর নোংরা ঢুকেছে, এটা ধুয়ে রেখে দেবো। আর এইবার দেখাবো যে তোমাদের কতটা পরিষ্কার হলো হাঁড়িটা। তোমরা একদম অন ক্যামেরায় দেখো, ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি।
দেখো কতটা পরিষ্কার হলো। এটা যদি আরও দুবার ডলা যায় আরও একদম নতুনের মতো হয়ে যাবে। আর এইটা দিয়ে দেখো স্টিলের বাসন যদি একবার ধুয়ে নাও, তোমরা দেখতে পাচ্ছ আমার ফ্রাইং প্যানটা একদম নতুনের মতো, কোথাও কোনো দাগ নেই। আর কতটা চমকাচ্ছে বুঝতে পারছো তো? দেখো এইভাবে যদি আমরা আমাদের বাড়ির গৃহিণীরা যদি এরকম ছোট ছোট টিপসের সাহায্যে আমাদের ঘরের বাসন কোসন পরিষ্কার রাখি, কারণ এই সব বাসন কিন্তু আমরা যে হেল্পিং হ্যান্ড তাদের কাছে দিই না, কারণ এইসব শৌখিন বাসন তারা স্কচ ব্রাইট দিয়ে বা স্টিল উল দিয়ে ডোলে সব তুলে ফেলবে। তো এইগুলো কিন্তু আমরা বাড়িতেই পরিষ্কার করে নিতে পারি। একটা ডাস্টার দিয়ে মুছে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে, তোমরা নিজের চোখে দেখতে পেলে। আর এরকম একটা লিকুইড যদি বাড়িতে রেখে দাও তাহলে আমাদের অনেক কাজে লাগবে। এরকম বাসন কিন্তু আমরা পরিষ্কার করতে গেলে আমাদের ঘাম ছুটে যায়। এরকম একটা লিকুইডের সাহায্যে কিন্তু অনায়াসে আমরা এইভাবে একদম দেখো কতটা চমকাচ্ছে বুঝতে পারছো, অনায়াসে পরিষ্কার করে নিতেই পারি। তো আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই ভালো যদি লাগে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো মুছে তোমাদের সামনে দেখালাম, এবার শুধু এখানেই না, চলে যাব গ্যাস ওভেনে। এই গ্যাস ওভেনেও কিন্তু আমাদের তেল চিটচিটে রান্নার পরে তেল একটু তেলের পড়ে, সেটার ক্ষেত্রেও যদি একটুখানি দিয়ে, তোমরা দেখলে কতটুকু দিলাম একটু, আর দেখো কতটা তেল হয়েছে রান্নার পরে, একটুখানি দিয়ে একটা স্ক্রাবার দিয়ে বা তোমরা যে কোনো নরম দিয়ে মানে ক্যারি প্যাক দিয়েও সুন্দর করে এরকম স্ক্রাবার দিয়ে একটু স্ক্রাব করে নিয়ে যদি এটা মুছে নাও তাহলে এটাও কিন্তু একদম নতুনের মতো থাকে। তাই তোমাদের দেখিয়ে দিলাম শুধু লিকুইডটা বাসন মাজার জন্যই না, এইরকম ওভেন বা যে আমাদের রান্নাঘরের যে টালি থাকে, টালির যে দেওয়ালগুলো থাকে সেই টাইলসগুলোও কিন্তু দারুণ সুন্দর তেলকালি উঠে যায়, দারুণ সুন্দর পরিষ্কার হয়। কারণ আমরাও কিন্তু অনেকটা বেগ পাই যখন আমাদের রান্নাঘরের টালিগুলো পরিষ্কার করতে হয়। এরকম একটা লিকুইড বানিয়ে নাও, বানিয়ে নিয়ে সমস্ত সমস্যার সমাধান করে নাও। তো দেখো আমি তোমাদের জাস্ট এই ওভেনটা পরিষ্কার করে দেখাচ্ছি, অবশ্যই তোমাদের উপকারে আসবে এই লিকুইডটা। একবার শুধু বানিয়ে রাখো, বানিয়ে রেখে এটা শুধু ইউজ করে দেখো কেমন লাগবে। তো চলো আমি এই আমার ওভেনটা পরিষ্কার করতে করতে তোমাদের সঙ্গে থেকে বিদায় নেব। আর যাওয়ার সময় আবার বলে যাব, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে পাশে থেকো। আর এরকমভাবে তোমরাও এই ছোট ছোট টিপসের মাধ্যমে নিজেদের ঘর সংসার রান্নাঘর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। কারণ মেয়েদের রান্নাঘরটাই বেশি সময় কাটে, আর রান্নাঘর যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে কিন্তু মনটাও ভালো লাগে। তো দেখো আমি গল্প করতে করতে তোমাদের সঙ্গে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, ওভেনটা পরিষ্কার করে নিলাম। তো একদম মুছে একদম চকচকে নতুনের মতো হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। তো চলো আজকের মতো বিদায় নেব, আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই টিপসগুলো ফলো করো, নিশ্চয়ই অনেকটা উপকার পাবে। তো যাওয়ার আগে আর একবার বলবো, এরকম লিকুইড শুধু রান্নাঘরের বাসন ওভেন নয়, এরকম লিকুইড দিয়ে তোমরা কিন্তু যে রান্নাঘরের দেখো এই যে নিচের স্ল্যাবে যে সমস্ত দাগ টাগ থাকে, এই ওভেনের নিচে পোকামাকড় হয়, যে সমস্ত দাগ টাগ থাকে টালিতে থাকে, এই সমস্ত কিন্তু এই লিকুইডের সাহায্যে তোমরা পরিষ্কার করে নিতেই পারো। তো চলো আজকের মতো টাটা, আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই লিকুইডটা কিন্তু অবশ্যই বানিয়ে রান্নাঘরে রেখে দিও, অনেক দিন কিন্তু চলে যাবে।